আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচ, কী খবর তোমাদের? তোমাদের পরিণতি আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমরা পরিণতির আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা পূর্বের ক্লাসগুলো করনি, পূর্বের ক্লাসগুলো করে নিতে পারো এবং শেষ পর্যন্ত আমরা আই এডুকেশন টিম তোমাদের সাথে আছি। শুধু পরিণতি না, প্রত্যেকটা সাবজেক্টের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার জন্য এইচএসসি 45 ডেজ চ্যালেঞ্জ নিয়ে আজকে আমরা আলোচনা করব হচ্ছে পরিণতি নিয়ে। এবং আমরা এই 45 দিনের মধ্যে পরিণতির সব কিছু শেষ করে ফেলবো ইনশাল্লাহ। একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবা যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটা জাস্ট একটু শুধু কমেন্ট করে জানিয়ে দাও আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, এটা জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। ওকে, আমরা জাস্ট একটু হচ্ছে 2 মিনিট অপেক্ষা করব, দেন 2 মিনিট পরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দেবো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তোমরা ভালো আছো? সো আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ যে আমরা হচ্ছে এখানে পৌরনীতির কত অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা পৌরনীতির 5ম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে বেসিক্যালি হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। ক্লাসটা হচ্ছে আমাদের একটু আগে 50-এ শুরু করার কথা থাকলেও আমরা হচ্ছে যে নামাজের কারণে 10 মিনিট দেরিতে শুরু করেছি। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। আমরা জাস্ট 2 মিনিট অপেক্ষা করি সো দ্যাট আমাদের স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে জয়েন করতে পারে। এরপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিই, আর 2 মিনিট পরে আমরা ক্লাসটা শুরু করে দেব। জাস্ট 2 মিনিট অপেক্ষা করব। ওকে, within 2 minutes we will start our class. And আজকের ক্লাসে বেসিক্যালি হচ্ছে আমরা সিভিক্সের 5ম অধ্যায় নিয়ে আলোচনা করব। অ্যান্ড তোমাদের সাথে আমার কমিটমেন্টটা ছিল এরকম যে আমার ক্লাসের মাধ্যমে তোমাদের সিভিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রস্তুতি শেষ করে দিব। আর তোমাদের জন্য আরও একটা অ্যানাউন্সমেন্টের বিষয় হচ্ছে যে শুধুমাত্র সিভিক্স ক্লাস হচ্ছে না, তোমাদের কিন্তু সবগুলা সাবজেক্টের ক্লাস হচ্ছে। তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত হয়ে যাবে আমাদের এইচএসসি 45 ডেজ চ্যালেঞ্জের মাধ্যমে, যা কিনা তোমরা পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। ওকে, সো সিভিক্সের ক্লাস পূর্বে ক্লাস 2টা যারা করেছো আশা করি তাদের সিভিক্স নিয়ে কোনো সমস্যা নাই। আমরা যে অধ্যায়গুলো পড়েছি, আজকে আমরা 5ম অধ্যায় নিয়ে যত সমস্যা আছে, যত কনফিউশন আছে সব কিছু সলভ করব। আমরা এমসিকিউ কীভাবে আনসার করতে হবে এটাও জানবো। এর পাশাপাশি তোমরা হচ্ছে সৃজনশীল কীভাবে লিখবে এই জিনিসটা নিয়েও আমরা আলোচনা করব। সো চলো তাহলে আমরা আর দেরি না করে শুরু করে দিই। সো আর প্রতিবারের মতো তোমাদেরকে যে কথাটা বলে রাখি যে হচ্ছে পরিণতি আমার কাছে হচ্ছে যে ইকোনমিক্সও ভালো লাগতো, কারণ ইকোনমিক্স হচ্ছে কম পড়ে মার্কস ক্যারি করা যাইতো, ভুল কম হইতো। আমি হিউম্যানিটিসের স্টুডেন্ট ছিলাম, বাট পৌরনীতিটা আমার কাছে হচ্ছে একটু বেশি ভালো লাগতো। কেননা তোমার হচ্ছে পৌরনীতিটা দেখো বাংলাদেশের হিস্ট্রি, এর পাশাপাশি কিন্তু তোমার হচ্ছে যে বৈশ্বিক ইতিহাস, এরপর 1947 সালের আগের যে ঘটনাসমূহ, এই সব কিছু খুবই বিস্তারিতভাবে দেয়া আছে। তোমাদের যে ফ্রেন্ডদের পৌরনীতি নাই তারা আসলে মানে ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং মানে এই জিনিসগুলোতে এতটা হচ্ছে নলেজেবল হবে না, তুমি ঠিক ততটা হবা। এবং এই জিনিসটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবা। অ্যাডমিশন টেস্টের সময় এই জিনিসটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে, কেননা সাধারণ জ্ঞানের অলমোস্ট 50% কাভার হয়ে যাবে তোমার এই ক্লাস থেকে। ওকে, সো প্রথমত হচ্ছে আমরা আজকে পরিণতির যে হচ্ছে 5ম অধ্যায় আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, অধিকার বলতে কি বোঝো? অধিকার কিন্তু আসলে বিভিন্ন রকম হয়ে থাকে। সো এটা হইতে পারে টিচারের কাছে স্টুডেন্টের একটা অধিকার, এরপর হইতে পারে বাবা মার কাছে সন্তানের একটা অধিকার, ঠিক অনুরূপভাবে রাষ্ট্রের কাছেও কিন্তু আমাদের কিছু অধিকার আছে। সো পরিণতির সেন্স থেকে আমরা এই অধিকার নিয়ে আলোচনা করব। একটা নাগরিকের কোন ধরনের অধিকারগুলো রয়েছে। একটা রাষ্ট্রে বসবাস করার জন্য নাগরিকের যেমন রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব রয়েছে, ঠিক অনুরূপভাবে রাষ্ট্রেরও কিন্তু হচ্ছে যে কিছু দায়িত্ব রয়েছে নাগরিককে ঠিকঠাকভাবে তার মৌলিক অধিকারগুলো বোঝায় দেওয়া, তারপর হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত করা, আরও অনেক কিছু। সো তোমাদের অধিকার কাকে বলে এই জিনিসটা যদি মানে একদম একটা ওয়ার্ডে হচ্ছে এক্সপ্লেন করতে দেওয়া হয়, এই জিনিসটা তোমরা খুব ইজিলি হচ্ছে বলতে পারো যে কারো প্রতি বা কোনো কিছুর প্রতি কারো যে রাইটটা, এই জিনিসটাই হচ্ছে অধিকার। সো এখন যদি হচ্ছে আমরা দেখি, ওকে,
অধিকারের বৈশিষ্ট্য। সো অধিকারে কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এটা কিন্তু আমরা হচ্ছে যে পার্সন টু পার্সন যে অধিকারটা আছে এই অধিকার নিয়ে আলোচনা করতেছি না। একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি কী অধিকার রয়েছে বা রাষ্ট্রের কাছে কী অধিকার আছে এই অধিকার নিয়ে আমরা হচ্ছে আলোচনা করতেছি। সো সামাজিক জীব হিসেবে আমরা ডেফিনেটলি কী করি, বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করি। সো এই জিনিসগুলোই আসলে তোমার কি অধিকার, যেটা আসলে আমরা রাষ্ট্রের কাছ থেকে পেয়ে থাকি। সো অধিকারের কিছু বৈশিষ্ট্য আছে, অধিকারের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেই। প্রথমেই অধিকার একটি সামাজিক ধারণা। ডেফিনেটলি আমরা যদি সেই আমাদের আদিকাল থেকে চিন্তা করি, পৃথিবীর সৃষ্টির শুরুতে বা আমরা যদি হচ্ছে আমরা একদম প্রাচীন যুগে চলে যাই, সেইখানে যখন মানুষ বসবাস করত তারপর থেকেই কিন্তু মানুষ হচ্ছে সামাজিকীকরণ শুরু করেছে। প্রাচীনকালে আমাদের আদিপুরুষরা একটা গুহায় বসবাস করতো, ওই জায়গা থেকে তারা রিয়েলাইজ করে যে মানুষ একা বসবাস করতে পারে না, তখন তারা সমাজবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে বসবাস করা শুরু করে। এর কারণেই অধিকার একটা সামাজিক ধারণা। কেননা তুমি যদি একটা সমাজের অন্তর্ভুক্ত না থাকো বা একটা রাষ্ট্রের অন্তর্ভুক্ত না থাকো, তাহলে কিন্তু রাষ্ট্র কর্তৃক যে অধিকার সমূহ এই জিনিসগুলো তুমি হচ্ছে যে পাবা না। সো এরপর যদি হচ্ছে আমরা দেখি অধিকার সমাজ ও রাষ্ট্র কর্তৃক সৃষ্ট। হ্যাঁ, একটা সমাজে যখন তুমি বসবাস করবা, সমাজ থেকে তুমি অবশ্যই কিছু অধিকার ভোগ করবা। সমাজ তোমাকে হচ্ছে যে তোমাকে প্রোটেকশন দিবে, তোমার প্রতি হচ্ছে কখনো ইনজাস্টিস করবে না, তুমি হচ্ছে ন্যায় বিচার পাবা, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি হচ্ছে একটা স্টেটের কাছ থেকেও কিন্তু কিছু অধিকার পাবা। সো এই জিনিসটা হচ্ছে যে জাস্ট জেনে রাখো যে অধিকার সমাজ এবং রাষ্ট্র কর্তৃক সৃষ্ট। তুমি যখন সমাজে থাকবা, সমাজ কর্তৃক কিছু অধিকার তুমি ভোগ করবা। এটা হচ্ছে যে তুমি যদি চিন্তা করো এটা একটা স্মল স্কেলে, এবং এটা যদি তুমি একদম বৃহৎ পরিসরে চিন্তা করো, একটা রাষ্ট্রের তোমার রাষ্ট্র কর্তৃক কিছু অধিকার পাচ্ছ। অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ তুমি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট কাছ থেকে কী কী অধিকার পাচ্ছ, তোমার মৌলিক অধিকার নিশ্চিত করতেছে, রাজনৈতিক দিক থেকে তুমি ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছ, তুমি তোমার মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছ, যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ একটা অধিকার। এরপর তুমি যখন দেশের বাইরে যাবা, তখন কিন্তু তোমাকে প্রোটেক্ট করার দায়িত্বটাও বাংলাদেশের থাকতেছে। সো এই সমস্ত অধিকার তুমি রাষ্ট্রের কাছ থেকে ভোগ করতেছ। এরপর যদি হচ্ছে আমরা দেখি অধিকার একটি আইনগত ধারণা। রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারের স্বীকৃতি এবং সংরক্ষণের ব্যবস্থা করে থাকে। ডেফিনেটলি অধিকার রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারের স্বীকৃতি দিয়ে থাকে এবং সংরক্ষণ করে থাকে। কেননা তুমি যখন হচ্ছে যে দেখবা যে একটা রাষ্ট্রে তোমার যে, আমরা কিন্তু জানি আমাদের যে হচ্ছে সংবিধান আছে সেখানে কিন্তু মৌলিক অধিকার রয়েছে। ঠিক একইভাবে জাতিসংঘের যে সার্বজনীন মানবাধিকার সনদটা রয়েছে সেখানেও কিন্তু কিছু মানবাধিকার রয়েছে, যেটা কিনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য, প্রত্যেকটা দেশ মেনে চলতে হবে। there is no white domination, there is no black domination according to the ইউএন। সো ইউএন কর্তৃক যে হচ্ছে যে কিছু হচ্ছে যে অধিকার রয়েছে, সর্বজনীন মানবাধিকার সনদ রয়েছে, সেটা অনুযায়ীও কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেম অধিকার ভোগ করবে। সেইমভাবে বাংলাদেশের নাগরিক হিসেবেও এটা আইন দ্বারা স্বীকৃত, তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে বা একজন নাগরিক হিসেবে কিছু অধিকার তুমি ভোগ করবে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার অপরিহার্য, অধিকার আত্মবিকাশ এবং আত্ম উপলব্ধির সহায়ক। এরপর যদি আমরা দেখি অধিকার সমাজ ও রাষ্ট্র সকল শ্রেণী পেশা ধর্মবস্ত্র, মানে সহজ কথায় যে কথাটা বললাম, জাতি ধর্ম বর্ণ পেশা হতে পারে সমাজে। আমি ধরো হচ্ছে জেলে, তুমি হতে পারো যে হচ্ছে অনেক বড় একটা গভর্নমেন্ট জব হোল্ডার, আরেকজন হতে পারে আরেকটা প্রফেশনে হচ্ছে যে আছে। যে যাই হোক না কেন, তোমার ধর্ম যেটা হোক না কেন, তোমার বর্ণ যেটাই হোক না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অধিকার সবার জন্য সমান। সো ইন জেনারেল ভাবে আমরা কয়েকটা পয়েন্ট কিন্তু পাইলাম এই জায়গা থেকে। অধিকার জিনিসটা একদম ক্লিয়ার, যেমন অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রযোজ্য হবে, এরপর হচ্ছে এটা হচ্ছে সমাজ কর্তৃক প্রযোজ্য হবে, বা তোমাকে একটা সমাজে বসবাস করতে হবে, বা অধিকার একটা সামাজিক ধারণা। তারপর হচ্ছে এখানে কোনো আসলে রেসিজম থাকবে না, সবার জন্য অধিকারটা আসলে সিমিলার। এটা হচ্ছে যেমন জাতির হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন। সো এই জায়গাগুলো থেকে আসলে আমরা কি পাইলাম, অধিকারের যে কিছু বৈশিষ্ট্য আছে অধিকারের বৈশিষ্ট্যগুলো পাইলাম। এই জায়গা থেকে তুমি যখন সিকিউ লিখবা, অধিকার বলতে কি বুঝো, অধিকারের বৈশিষ্ট্য লিখো, তখন জাস্ট অধিকারের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আউট করে লিখে দিবা। এখন তোমাদের হিউম্যানিটিসের স্টুডেন্টের মধ্যে একটা মিসকনসেপ্ট কাজ করে, তোমরা অনেকেই, মানে আমি নিজেও ছিলাম হিউম্যানিটিসের, তোমাদের মধ্যে ধারণা কাজ করে পৌরনীতিতে ভালো মার্ক ক্যারি করা কঠিন, যে পৌরনীতিতে আমি আসলে A+ মার্ক পাবো না। সো পৌরনীতিতে A+ মার্ক ক্যারি করা আসলে কঠিন না, অনেক সহজ। যেমন
তুমি হচ্ছে পরিণতিতে এ প্লাস পাইতে গেলে তোমার কত লাগবে 80 প্লাস লাগবে, ধরো 80 পাইলেই তুমি হচ্ছে এ প্লাস পাচ্ছ। সো তোমার টার্গেট ডেফিনেটলি 80 থাকলে হবে না, 80 প্লাস থাকতে হবে। এজন্য সবাই গদ বাঁধা লিখা লিখবে, লাইক হচ্ছে রচনা টাইপের। তুমি যখন একদম স্পেসিফিকভাবে এইভাবে দেখাই দিবা তখন কিন্তু তোমার ভালো করার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, ঠিক আছে? সো তুমি একটু চেষ্টা করবা যে গদ বাঁধা লিখা না লিখে একটু ইনফরমেটিভ লিখা লিখার। ইনফরমেটিভ লিখা লিখলে টিচার এমনিই মার্ক দিবে। ওকে, ইনফরমেটিভ লিখা কিভাবে লিখবা এইটা তোমাদের মধ্যে হয়তো বা এখন কোশ্চেন অ্যারাইজ হচ্ছে যে ভাইয়া ইনফরমেটিভ লিখাটা কিভাবে লিখবো, এই বিষয়টা নিয়ে সেপারেট একটা ক্লাস হবে, সেপারেট একটা ভিডিও নিব। তার আগে আমরা অধিকারের ক্লাসিফিকেশনগুলো একটু জেনে নিই। অধিকারের ক্লাসিফিকেশনগুলো যদি আমরা দেখি, অধিকারের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। কিছু রয়েছে নৈতিক অধিকার, আবার কিছু রয়েছে আইনগত অধিকার। নৈতিক অধিকার বিষয়টা কি, খুব সহজভাবে চিন্তা করো, যেটা আসলে নৈতিকতার সাথে সম্পর্কযুক্ত, যেটা আসলে আইনগত কোনো বাধ্যবাধকতা নাই, যে অধিকারের কোনো আইনগত বাধ্যবাধকতা নাই, যেটা আসলে নীতি নৈতিকতার সাথে সম্পর্কযুক্ত। অপরদিকে আইনগত অধিকার কোনটা? আইনগত অধিকারটা হচ্ছে যে অধিকারটা আসলে তোমাকে মানতেই হবে, যেটা আসলে তোমাকে আইন করে দেওয়া হয়েছে। আইন যেন কি আমরা পড়েছিলাম, আইন হচ্ছে সার্বভৌমের আদেশ। সার্বভৌম একটা কর্তৃপক্ষ কর্তৃক তোমার জন্য কিছু রুল সেট করা থাকবে, তোমাকে অবশ্যই মানতে হবে। এবং লাস্ট ক্লাসে তোমরা ম্যাক্সিমাম বলেছিলে তোমরা আইন মানো জরিমানার ভয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি আইন মানতে হয়, কারণ হচ্ছে আইন না মানলে তোমাদের হচ্ছে যে শাস্তির মুখোমুখি হতে হয়। সো সবাই হচ্ছে যে ক্লাসে কোঅপারেট করো। আমি হচ্ছে ক্লাসে কমেন্ট হচ্ছে ক্লাসের শেষের দিকে বলবো, ক্লাসের মাঝে ইন্টারাপ্ট করবো না। সো এখন যদি আমরা দেখি, জাস্ট এইটা একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও। অধিকারের শ্রেণী বিভাগ, প্রথমত হচ্ছে আমরা কি পাইলাম? নৈতিক অধিকার। নৈতিক অধিকারটা একদম সহজভাবে যদি চিন্তা করি, যেটার কোনো আইনগত বাধা নাই, যে অধিকারের জন্য তোমাকে আইন দ্বারা বাধ্য করা হবে না, যেটা একান্তই তোমার নৈতিকতার উপর ডিপেন্ড করবে, সেই অধিকারটা হচ্ছে নৈতিক অধিকার। এরপর যদি হচ্ছে আমরা দেখি আইনগত অধিকার, যে অধিকারটা আসলে নীতি নৈতিকতার সাথে সম্পর্কযুক্ত না, তোমাকে মানতেই হবে এবং তুমি মানতে বাধ্য, সেই অধিকারটা হচ্ছে আইনগত অধিকার। অ্যান্ড আইনগত অধিকারের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। প্রথমত যদি দেখি আমরা সামাজিক অধিকার, সামাজিক অধিকারটাকে আইনগত অধিকারের আওতাভুক্ত করা যায়, কেননা কিছু আইন রয়েছে, তুমি যদি সামাজিক অধিকার ক্ষুণ্ণ হয় তোমার, বা সামাজিক অধিকার যদি তুমি না পাও, সেক্ষেত্রে তুমি হচ্ছে যে ন্যায় বিচার পাবা। সো এরপর যদি দেখি রাজনৈতিক অধিকার, এক্স্যাক্টলি রাজনৈতিক অধিকারটা মানুষের অনেক গুরুত্বপূর্ণ অধিকার। রাজনৈতিক অধিকারটাও হচ্ছে কি আইন দ্বারা হচ্ছে নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক অধিকারটা কেমন হইতে পারে? তোমার যখন 25 বছর হবে তুমি তখন প্রধানমন্ত্রী হইতে পারবা, তোমার 35 বছর বয়স হলে তুমি রাষ্ট্রপতি হইতে পারবা, এরপর 18 বছর বয়স হলে তুমি ভোটাধিকার দিতে পারবা, যেটা হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক অধিকার। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই কিন্তু তুমি কি করো? সরকার নির্বাচন করে থাকো। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কি করে থাকো? তুমি সরকার নির্বাচন করে থাকো। অ্যাজ ওয়েল এজ তোমার কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক অধিকার রয়েছে, সেটা কি জানো? তুমি চাইলে একটা পলিটিক্যাল পার্টিও গঠন করতে পারবা এবং নিয়মতান্ত্রিক উপায়ে তুমি সরকার গঠন করতে পারবা। বাংলাদেশের সংবিধানের যে শর্তগুলো আছে, যেমন 25 বছর প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য, মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হওয়ার জন্য, এই শর্ত পূরণ সাপেক্ষে তুমি একটা রাজনৈতিক দল গঠন করতে পারবা। এবং একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য যেন কি থাকে, লাস্ট ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম, একটু মনে করার চেষ্টা করো। একটা রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য থাকে জনসম্পৃক্ততা সৃষ্টি করা। জনসম্পৃক্ততা সৃষ্টি করার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করা। সরকারটা গঠন করে গণতন্ত্রের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে। তাহলে আলটিমেট ক্ষমতা তোমার আর আমার কাছে। এরপর যদি দেখি আমরা অর্থনৈতিক অধিকার, এক্স্যাক্টলি অর্থনৈতিক অধিকারটাও হচ্ছে যে তোমার আইনগত অধিকার, ধর্মীয় অধিকার, সাংস্কৃতিক অধিকার এবং ব্যক্তিগত যে অধিকার আছে, এই অধিকারগুলো হচ্ছে তোমার আইনগত অধিকার। সো অধিকারের ক্লাসিফিকেশনটা আমাদের ক্লিয়ার। অধিকারকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নৈতিক অধিকার অন দ্য আদার হ্যান্ড, আর একটা হচ্ছে আইনগত অধিকার। এই দুই ভাগে আমরা অধিকারকে ভাগ করতে পারি। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি বিভিন্ন ধরনের অধিকার। সো বিভিন্ন ধরনের অধিকার আমরা শুরুতে হচ্ছে যে দেখে আসলাম, যেসব অধিকার মানে হচ্ছে আমরা সমাজে যখন বসবাস করি আরও বিভিন্ন ধরনের অধিকারের সম্মুখীন হই, বা আমরা বিভিন্ন ধরনের অধিকার পেয়ে থাকি। অধিকারের শ্রেণী বিভাগ বা অধিকারের বৈশিষ্ট্যর মধ্যেও যে জিনিসগুলো হচ্ছে আমরা দেখে নিলাম। প্রথমতই যদি হচ্ছে আমরা দেখি সামাজিক অধিকার। সো সামাজিক অধিকারটা গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে তোমার এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি সামাজিক অধিকার। তখন তোমাকে দেখো এতগুলা মনে রাখতে হবে। এতগুলো মনে রাখাটাই কি কঠিন? না, কখনোই কঠিন না। তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা যে আজ থেকে 10 বছর আগে যদি তুমি একটা জায়গায় ঘুরতে যাও, ওই জায়গাটা জাস্ট একটা সাইড দেখছিলা, তুমি জাস্ট একবার তাকাইছিলা, তোমার কিন্তু মনে আছে। সো
আমরা আমাদের ব্রেনে কি করি, সবসময় প্রেশারাইজ করতে থাকি নতুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য। বাট এই ইনফরমেশন না দিয়ে সামটাইমস আমরা কি করতে পারি, একটা ম্যাপ বা একটা ইনফোগ্রাফিক্সের মাধ্যমে অথবা আমরা কোনো গ্রাফের মাধ্যমে বুঝতে পারি, সো দ্যাট এই জিনিসটা দেখবা না তোমার মাথায় অনেক দিন থেকে যাবে। সো এই জিনিসটা তোমাদের জন্য এই জন্য নিয়ে আসা হয়েছে। সামাজিক অধিকারটা তোমরা যদি দেখে নাও, এই জিনিসটা যে হচ্ছে যে জীবন ধারণের অধিকার, মতামত প্রকাশের অধিকার, এই জিনিসগুলো হচ্ছে সামাজিক অধিকার। এবং এটা আরও একটা সহজ ট্রিক্স হচ্ছে যে একটা মানুষ সমাজে বসবাস করার জন্য যে সমস্ত অধিকার দরকার ওইগুলাই সামাজিক অধিকার। তাহলে সমাজে বসবাস করার জন্য তোমার কোন কোন অধিকারগুলো দরকার? ফার্স্ট অফ অল তোমাকে পরিবার গঠন করতে হবে, এরপর কি থাকতে হবে, তোমার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, তাই না? দেখা গেল কেউ হচ্ছে একটা ইনজাস্টিস করলে তুমি তখন কথা বলতে পারবা। এরপর তোমার সাথেও তো অন্যায় হইতে পারে, তোমার সাথে যে কোনো সময় যে কোনো ইনজাস্টিস হইতে পারে। সো দ্যাট তোমার যখন ইনজাস্টিসের শিকার হবা তখন যাতে তুমি হচ্ছে পাও, প্রোটেকশন পাও। প্রোটেকশন বা প্রোটোকলটা কিভাবে পাবা? তুমি আইনের অধিকারের মাধ্যমে পাবা। তাই দেখো আইনের অধিকারটাও হচ্ছে যে তোমার হচ্ছে যে সামাজিক অধিকার। তার মানে কি, আইনের দৃষ্টিতে সবাই সমান, সেটা যেই হোক না কেন আইনের দৃষ্টিতে সমান। এরপর হচ্ছে তোমার হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা, চুক্তির অধিকার, শিক্ষার অধিকার, সংবাদপত্রের অধিকার ইত্যাদি যে অধিকার সমূহ আছে এগুলো হচ্ছে সামাজিক অধিকার। এই জায়গা থেকে তাহলে তোমাকে বলতে পারে নিচের কোনটি সামাজিক অধিকার বা সামাজিক অধিকার বলতে কি বোঝো, তখন আলোচনা করো। খুবই ঠান্ডা মাথায় মনে রাখবা, সমাজে একজন মানুষের বসবাস করার জন্য যে সমস্ত অধিকার দরকার ওইটাই হচ্ছে সামাজিক অধিকার। আমার তোমার সমাজে বসবাস করার জন্য যে অধিকার সমূহ দরকার ওই জিনিসটাই হচ্ছে যে সামাজিক অধিকার। এই জিনিসটা খুবই ভালোভাবে খেয়াল রাখবা। এরপর যদি হচ্ছে আমরা দেখি রাজনৈতিক অধিকার। হ্যাঁ, রাজনৈতিক অধিকারটা আরও গুরুত্বপূর্ণ অধিকার এবং এটা খুবই সহজ। গদবাধা পয়েন্ট মুখস্থ করতে হবে না, ক্লাসে মনোযোগ দাও, সবই মনে থাকবে ইনশাল্লাহ। সো রাজনৈতিক অধিকারটা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, রাজনীতি বলতে আমরা কি বুঝি ইন জেনারেল সেন্সে যদি আমরা চিন্তা করি, আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি রাজনীতি মানে কি, নেতা থাকবে, একটা রাজনৈতিক দল থাকবে, নির্বাচন হবে, নির্বাচনের পারপাসে আমরা ভোট দিতে যাব। তখন হয়তো বা আমরা ছোট ছিলাম, আমরা ভোট দিই নাই, আমাদের বাবা মারা ভোট দিছে, একটা এনআইডি কার্ড থাকবে। এক্স্যাক্টলি এই জিনিসগুলো আসলে রাজনৈতিক অধিকার। তোমার মত প্রকাশের স্বাধীনতা, তোমার ভোটাধিকার, রাজনৈতিক দল গঠন করার যে অধিকার, এই জিনিসগুলাই হচ্ছে রাজনৈতিক অধিকার। তাহলে চলো আমরা একটু বিস্তারিত জেনে নেই যে রাজনৈতিক অধিকার বলতে কি বুঝি। প্রথমতই হচ্ছে ভোট প্রদানের অধিকার। তার মানে তোমার বয়স যখন 18 হবে তখন তুমি ভোট প্রদান করতে পারবা। শুধু কি ভোট প্রদান করতে পারবা 18 বছর বয়স হলে? আরেকটা কাজও করতে পারবা, মেয়েরা বিয়ে করতে পারবা 18 বছর বয়স হলে। সো লিগালি 18 বছর বয়স হলে একটা মেয়ে বিয়েও করতে পারে, ছেলেরা করতে পারবা না, ছেলেদের বিয়ের বয়স 21 বছর। ওকে, এরপর যদি আমরা দেখি নির্বাচিত হওয়ার অধিকার। সো নির্বাচিত হওয়ার অধিকারটা কি? শর্ত সাপেক্ষে তুমি একটা রাজনৈতিক দলের প্রার্থী হতে পারবে এবং তুমি নির্বাচিত হয়ে সংসদেও যেতে পারবে। শর্তটা যেন কি, তুমি যদি মেম্বার অফ পার্লামেন্ট হইতে চাও তোমার বয়স 25 বছর হইতে হবে। 25 বছর হইলেই তুমি কি করতে পারবা, এমপি নির্বাচন করতে পারবা। দোয়া করে আমার জন্য, আমার বয়স কিছুদিন পরেই 25 হবে, পরবর্তী ইলেকশনে যাতে এমপি হয়ে যাইতে পারি। ঠিক আছে, তোমাদের যাদের ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করো। এরপর যদি আমরা দেখি সরকারি চাকরি লাভের অধিকার। হ্যাঁ, এক্স্যাক্টলি মানে হচ্ছে যে ধরো ইউনিভার্সিটি লেভেলে তোমরা কিছুদিন পরে যাবা, সো ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা গোল থাকে যে একটা সরকারি চাকরি লাভ করা। এটাও হচ্ছে কি একটা রাজনৈতিক অধিকার এবং সবার জন্য একটা সমান। সো সরকারি চাকরির ক্ষেত্রে তুমি যেমন অধিকার ভোগ করবা, আমি তেমন অধিকার ভোগ করব, সবাই সমান অধিকার ভোগ করবে। এরপর যদি আমরা দেখি সমালোচনা করার অধিকার। হ্যাঁ, তোমার সমালোচনাটা হইতে হবে গঠনমূলক, কনস্ট্রাকটিভ হইতে তুমি সমালোচনা করতে পারবা। গভর্নমেন্ট কোনো ফল করলেও করতে পারবা, বা কোনো একটা পলিসি তোমার পছন্দ না হইলে, বা কোনো একটা ব্যক্তি, কোনো একটা গোষ্ঠী, কোনো একটা প্রতিষ্ঠান, সে যাই হোক না কেন, তার কোনো জিনিস যদি তোমার পছন্দ না হয় তুমি সমালোচনা করতে পারবা। এবং ওয়াইজলি বা একজন ট্যালেন্টেড ব্যক্তি তোমার হচ্ছে যে তুমি যদি ওয়াইজলি হচ্ছে ক্রিটিসিজম করতে চাও, তুমি অবশ্যই কনস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসিজম করবা। তুমি এমন কোনো ক্রিটিসিজম করবা না লাইক দ্যাট এক গভর্নমেন্ট ভালো কাজ করলেও তুমি বলতেছো বিরোধী দল হিসেবে না, গভর্নমেন্ট এটা ভালো কিছু করে নাই। এই ধরনের কাজ কখনোই হওয়া যাবে না। ভালো কাজ করলে তুমি অ্যাপ্রিসিয়েট করবা, খারাপ কাজ করলে তুমি গঠনমূলক সমালোচনা করবা। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি বিদেশে নিরাপত্তা লাভের অধিকার। একটু আগে যেটা বললাম, তুমি হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসেবে বিদেশেও কিন্তু হচ্ছে নিরাপত্তা পাবা। এদেশ তোমার হচ্ছে যে এদেশের গভর্নমেন্ট কিন্তু তোমাকে বিদেশের মাটিতেও নিরাপত্তা দিবে। ঠিক আছে, ওকে। এরপর যদি আমরা দেখি আবেদন করার অধিকার, প্রত্যেকটা সেক্টরে সব জায়গায় তুমি হচ্ছে আবেদন করার অধিকার পাবা।
এরপর যদি দেখি হচ্ছে আমরা অর্থনৈতিক অধিকার। মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। সো আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে আমরা পৃথিবী থেকে অর্থনীতিটাকে সরাই দেই, অর্থনীতিটাকে 7 ডেইসের জন্য সরাই দেই, চলবে না? 7 ডেইস না, 7 মিনিটও চলবে না। কেননা দেখো আমরা সব কিছুর সাথে অর্থনীতিটা কানেক্টেড। কিভাবে কানেক্টেড? তুমি যে ক্লাস করতেছো এটার সাথে অর্থনীতি কানেক্টেড। এটার সাথে কিভাবে অর্থনীতি কানেক্টেড? এই যে দেখো আমার হাতে যে ফোনটা আছে না, এই ফোনটা কিনতে কি আমার টাকা লাগে নাই? এই টাকাটা তো ইনকাম করতে হয়েছে। ইনকাম করতে হয়েছে কিভাবে? কোনো না কোনো একটা থ্রুতে। সেইমভাবে তোমার হাতে যে ফোনটা আছে বা ল্যাপটপটা আছে, যেটা দিয়ে তুমি ক্লাস করো না কেন, এটা কিন্তু কি হয়েছে তোমার আচ্ছা আমারও 18 বছর, আমি আপনাকে ভোট দিব, ঠিক আছে, তোমরা সবাই ভোট দিলে পাশ করে যাবো আমরা। সো এই যে তোমার হাতে যে ফোনটা বা তোমার হাতে যে ডিভাইসটা, এটা কিন্তু কোনো না কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন করেই তোমার কেনা লাগছে। হয়তোবা তুমি কিনো নাই, তোমার বাবা কিনে দিছে। তোমার বাবা কিন্তু কোনো না কোনো অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমেই বা কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েই তোমাকে কিনে দিছে। সো অর্থনীতি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা অবস্থান দখল করে আছে, এবং অর্থনীতি ব্যতীত আসলে আমাদের মানে কোনো কিছুই সম্ভব না। সো এটা আসলে প্রাচীনকাল থেকে প্রচলিত আছে। এক সময় যখন টাকা ছিল না তখন বিনিময় প্রথা ছিল, বর্তমানে টাকা বা মুদ্রা এই জিনিসটাকে সহজ করে দিয়েছে। এখন আমরা যদি দেখি অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার রাষ্ট্র প্রদত্ত কিছু অধিকার ভোগ করে, মানে অর্থনীতির ক্ষেত্রে নাগরিক কিছু অধিকার ভোগ করে, যে জিনিসটা আসলে অর্থনৈতিক অধিকার, যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ অধিকার। সো আমরা যদি দেখি কর্মের অধিকার, তুমি আসলে তোমার যোগ্যতা অনুযায়ী কর্মের অধিকারটা পাবা, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কাজ পাবা, তুমি যে কাজের জন্য ক্যাপেবল ওই কাজটা পাবা, এটা হচ্ছে যে তোমার কর্মের অধিকার। এরপর যদি হচ্ছে আমরা দেখি উপযুক্ত পারিশ্রমিকের অধিকার, ধরো আমার সাথে কে কে ধান কাটতে যাবা, কে কে রাজি আছো হাত উঠাও, ধান কাটতে যাবা আমরা সবাই, কে কে ধান কাটতে যাবা একটু হাত উঠাও, আমার সাথে কে কে ধান কাটতে যাবা ফার্স্ট হাত উঠাও। ওকে, ধরে নিলাম XYZ ABCD আমার সাথে ধান কাটতে যাওয়ার জন্য হাত উঠাইছে। সো আমরা কি করব? ধান কাটতে যাব। সো এই গরমের মধ্যে যখন আমরা ধান কাটতে যাব, আমাদের কি অনেক পরিশ্রম হবে না? অনেক কষ্ট হবে না? বাট দেখা গেল আমরা ধান কাটার পরে আমাদের মালিক, আমরা ডিজার্ভ করি 1000 টাকা, আমরা ডিজার্ভ করি হচ্ছে 1000 টাকা, আমরা 1000 টাকা ডিজার্ভ করি, কিন্তু সে আমাদেরকে 500 টাকা দিয়ে আর টাকা দিল না। তখন কি হলো? আমরা কি আসলে উপযুক্ত পারিশ্রমিক যেটা, সেটা কি পেলাম? সেটা কিন্তু পেলাম না। সেই জায়গা থেকে কিন্তু আমরা বঞ্চিত হইলাম। সো আমরা যে এই যে উপযুক্ত যে পারিশ্রমিকের যে বিষয়টা, এই জায়গা থেকে বঞ্চিত হইলাম, এই জিনিসটা বঞ্চিত হওয়া যাবে না। এই জিনিসটা আসলে নিশ্চিত করে একটা রাষ্ট্র অর্থনৈতিক অধিকারের মাধ্যমে। তার মানে কি, তুমি যতটুকু পারিশ্রমিক ডিজার্ভ করো তুমি ঠিক ততটুকু পারিশ্রমিকই পাবা। অবকাশ যাপনের অধিকার, শুধুমাত্র সারাদিন কাজ করে যাবা এমন না, শুধুমাত্র সারাদিন তুমি হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কাজ করবা এটাও না। তোমার বিষয়টা হচ্ছে যে তুমি যেমন কাজ করবা ঠিক তেমন তুমি অবকাশ যাপনের অধিকারটা পাবা। এর কারণে দেখো আমাদের কিন্তু একটা হলিডেজ আছে, সেই দিনটাতে আমরা আসলে সারা মাস কাজ করলেও, দুঃখিত, সারা সপ্তাহ কাজ করলেও ওই দিনটাতে আসলে আমাদের মেন্টাল রিফ্রেশমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা খুঁজে পাই ওই জায়গায়। এরপর যদি আমরা দেখি শ্রমিক সংঘ গঠনের অধিকার, অর্থনীতির ক্ষেত্রে শ্রমিক সংঘ অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? যখন তুমি দেখবা যে একটা লেবার তার রাইটটা পাচ্ছে না, তখন কি করে? তার সংগঠন তার পক্ষে কাজ করে। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সামটাইমস তুমি তোমার ভয়েসটাকে রেইজ করতে পারবা না, বাট সেম জিনিসটাই তুমি যখন একটা অর্গানাইজেশনের থ্রুতে যাবা, তখন তুমি এটা খুব ইজিলি এটা হচ্ছে ভয়েস রেইজ করতে পারবা। এর জন্য হচ্ছে তোমার শ্রমিক সংঘ যে গঠন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখবা প্রত্যেকটা শ্রমিক এদের একটা সংগঠন আছে, এবং এই সংগঠনটা বেসিক্যালি তাদের কল্যাণেই কাজ করে থাকে, এবং রাষ্ট্র কখনো বাধা দিতে পারবে না এই যে শ্রমিক সংঘ গঠন, এই গঠনের ক্ষেত্রে। সো এই জিনিসটা হচ্ছে যে তোমার কি করবে? এনশিওর করবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি বার্ধক্য ও অক্ষমতায় সাহায্য পাওয়ার অধিকার। সো এই যে তুমি যে হচ্ছে করতেছ, এত এত পরিশ্রম করতেছ, এত কিছু করতেছ, সো এই জায়গায় তুমি আসলে বার্ধক্যর সময় যে আসলে কিছু পাবা না, এটা তো হইতে পারে না। তুমি তোমার বার্ধক্যর ক্ষেত্রেও, তোমার বার্ধক্যর সময় কি পারবা? সাহায্য পাবা। ওকে, এই পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, একটু বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা আমি যাব কিন্তু কাটতে পারি না।
সন্দেহ আছে ভাইয়া নিজে হয়তো ধান কাটতে পারে না। আচ্ছা, এটা তো আমি উদাহরণ দিছি তাই না, আমি তো আসলে কখনোই ধান কাটি নাই, তবে ধান কাটার ইচ্ছা আছে আমার, কখনো সুযোগ হয় নাই। ওকে, সো সবার যেহেতু এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, আমরা আরেকটা স্টেপ দিব, দেন আমরা হচ্ছে যে আর 30 মিনিটসে ক্লিয়ার হয়ে যাব। 30 মিনিট আবার কনসেন্ট্রেশন দাও সবাই। প্রথমত যদি আমরা দেখি নাগরিকতা, নাগরিকতা বলতে আমরা কি বুঝি? রাষ্ট্র কর্তৃক প্রদত্ত যে অধিকার, আমাকে তোমাকে আমাদের দেশ যে অধিকারটা দিয়েছে, এই জিনিসটাই হচ্ছে নাগরিকতা। সো নির্দিষ্ট একটা রাষ্ট্রের কি হব, আমরা হচ্ছে অধিকারী হব। সো নাগরিকতা অর্জনের পদ্ধতি আছে। নাগরিকতা আমরা কি করতে পারি? দুইভাবে অর্জন করতে পারি। একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা অর্জন, আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন। সো আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি, সো প্রত্যেকটা দেশে আসলে কি করে, তোমার হচ্ছে নাগরিকত্ব অর্জন করে। একটা হচ্ছে কি জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন, আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব অর্জন। দুইভাবে আমরা নাগরিকত্ব অর্জন করতে পারি। জন্মসূত্রে এটা খুবই ভালোভাবে মনোযোগ দিও, এই জায়গায় কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি কয়টি। মনোযোগ দাও, আমরা দুইভাবে নাগরিকত্ব অর্জন করতে পারি। কয়ভাবে? দুটি পদ্ধতিতে, একটা কি জন্মসূত্রে, আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্রে, আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্রে নাগরিকত্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জন্মস্থান নীতি, আরেকটা হচ্ছে জন্মনীতি। জন্মস্থান নীতিটা হচ্ছে, ধরো তুমি একটা দেশের প্লেনে, একটা দেশের জাহাজে, একটা দেশের দূতাবাসে বা একটা দেশের ভূখণ্ডে যখন জন্মগ্রহণ করে বা বাবা মা সন্তান জন্ম দেয়, ওই সন্তানটা উক্ত দেশের নাগরিকত্ব অর্জন করে। আরেকটা হচ্ছে জন্মনীতি, হচ্ছে কি যেমন আমার বাবা মা বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করব। এরপর যদি আমরা দেখি অনুমোদন সূত্রে নাগরিকত্বটা কি, ধরো আজকে সৌদি আরব থেকে বললো যে তুমি যদি 100 কোটি টাকা ইনভেস্ট করো, তোমাকে সৌদি আরব নাগরিকত্ব দিবে। এই জিনিসটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব। অনুমোদন সূত্র নাগরিকত্ব শুধুমাত্র যে ইনভেস্ট করে পাওয়া যায় এমন না, আরও বেশ কয়েকটা ওয়েতে পাওয়া যায়। চলো আমরা একটু দেখে নিই আর কোন কোন ওয়েতে হচ্ছে যে অনুমোদন সূত্রে নাগরিকত্ব পাওয়া যায়। সবচেয়ে শর্টকাট ওয়েটা কি জানো? ছেলেদের জন্য সবচেয়ে শর্টকাট ওয়ে উক্ত রাষ্ট্রের নাগরিকত্বের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তুমি যদি ওই দেশের নাগরিককে বিয়ে করো তাহলে হচ্ছে যে পেয়ে যাবা খুব সহজে। এরপর যদি আমরা দেখি সেনাবাহিনীতে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে শর্টকাট হয়ে, তোমরা ইউরোপে যাও, বিয়ে করো, নাগরিকত্ব পেয়ে যাবা। সেনাবাহিনীতে যোগদান করে, অন্য দেশে সেনাবাহিনীতে যোগদান করলে পাবা। যেমন ভারতের আর্মিতে হচ্ছে তোমার আছে, নেপালের হচ্ছে যে নাগরিকরা আছে। এরপর যদি আমরা দেখি সরকারি চাকরি গ্রহণ করে, কোনো দেশে সরকারি চাকরি গ্রহণ করেও পেতে পারো, সম্পত্তি ক্রয় করেও পেতে পারো, ভাষা শিখে পেতে পারো। ভাষা শেখার ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে। এছাড়া নির্দিষ্ট আরও কিছু সময় বসবাস করে বা আরও বেশ কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো ফিল আপ করে তুমি নাগরিকত্ব পেতে পারো। সো নাগরিকত্ব অর্জনের পদ্ধতি কয়টা? দুইটা। নাগরিকত্ব অর্জনের পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে জন্মসূত্রে, আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জন্মনীতি, আরেকটা হচ্ছে জন্মস্থান নীতি। ঠিক আছে? আর অনুমোদন সূত্রে নাগরিকত্ব পাওয়ার জন্য তোমাকে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, দেন তুমি অনুমোদন সূত্রে নাগরিকত্বটা পাবা। এরপর যদি আমরা দেখি কর্তব্য, অধিকার ও কর্তব্য পাশাপাশি অবস্থান করে। যেমন রাষ্ট্র তোমাকে যেমন কিছু তোমাকে হচ্ছে কিছু সুবিধা দিচ্ছে, তেমন তোমারও রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য রয়েছে। সো এই কর্তব্যগুলো তোমার হচ্ছে যে অবশ্যই পালন করতে হবে। কর্তব্যকেও আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নৈতিক আর একটা হচ্ছে আইনগত। মনে রাখবা দুইটা ক্যাটাগরিতে আমরা এই জিনিসগুলোকে ভাগ করতে পারি, একটা হচ্ছে নৈতিক আর একটা হচ্ছে আইনগত। নৈতিক বিষয়টা হচ্ছে যে যেটা নীতি নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ, আর আইনগত বিষয়টা হচ্ছে যে যেটা আসলে আইনের দ্বারা তোমাকে করতে বাধ্য করা হবে। সো কর্তব্যকেও কয়ভাবে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নৈতিক, যেটা আসলে তুমি তোমার সেলফ ইন্টারেস্ট থেকে করবা, আর একটা হচ্ছে আইনগত, যেটা তোমাকে বাধ্য করা হবে করার জন্য। যেটা কি করা হবে? করার জন্য বাধ্য করা হবে তোমাকে করার জন্য। হ্যাঁ, লাকি হয়ে গেল ছেলেরা। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি নাগরিকের কর্তব্য। সো নাগরিক হিসেবে তোমার আমার বেশ কিছু কর্তব্য রয়েছে। আই হোপ তোমরা এই জিনিসগুলো জানো। যদি না জেনে থাকো তাহলে চলো আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে রাষ্ট্রের প্রতি তোমাকে হচ্ছে আনুগত্য প্রকাশ করতে হবে। এরপর হচ্ছে যে রাষ্ট্রের আইন মেনে চলতে হবে, তুমি হচ্ছে আইন লঙ্ঘন করবা না। তারপর তোমাকে হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, সময় মতো ভোটাধিকার প্রয়োগ করবা। এরপর হচ্ছে নিয়মিত কর প্রদান করবা তুমি, রাষ্ট্রের সেবা করবা তুমি। এরপর হচ্ছে পরিবারের প্রতি তোমার কিছু দায়িত্ব রয়েছে, যে দায়িত্বগুলো তুমি হচ্ছে পালন করবা। এরপর হচ্ছে সন্তানদেরকে সুশিক্ষা দান করবা।
তারপর সমাজের প্রতি কর্তব্য পালন করবা, সরকারি কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করবা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি হচ্ছে অবদান রাখবা, দেশের জন্য পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে এরকম কিছুর ক্ষেত্রেই রাখবা, নেগেটিভ কোনো কিছুর ক্ষেত্রে রাখবা না। অধিকার আর কর্তব্যের মধ্যে সম্পর্ক, সো অধিকার আর কর্তব্যের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যেমন আমরা যদি দেখি অধিকার কর্তব্যের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, নাগরিক অধিকার ভোগের বিনিময়ে কর্তব্য পালন করে। যেমন রাষ্ট্র তোমাকে কিছু হচ্ছে কি দিতেছে, রাষ্ট্র কর্তৃক তুমি কিছু অধিকার ভোগ করতেছ, এর কারণে তোমার কিছু কর্তব্য পালন করতে হবে। ঠিক আমরা যদি দেখে থাকি জিনিসটা যে রাষ্ট্রের প্রতি তোমার কি কি কর্তব্য রয়েছে, কর্তব্য আচ্ছা দুঃখিত, নিচে অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হলো। এই জায়গা থেকে তোমরা জাস্ট একটু দেখে নাও যে আচ্ছা হাসাহাসির কিছু নাই। অধিকার, এই জায়গা থেকে অধিকার আর কর্তব্যের মধ্যে সম্পর্কটা একদম সিম্পল, একদম সিম্পল একটা জিনিস। একটা কন্ডিশন আছে, তোমাকে যদি আমি হচ্ছে অধিকার দেই তোমার কর্তব্য পালন করতে হবে, তোমাকে অধিকার দিলে তোমার কি করতে হবে, কর্তব্য পালন করতে হবে, একদম সিম্পল জিনিসটা। সো রাষ্ট্র তোমাকে অধিকার দিল, রাষ্ট্রের প্রতি তোমার কি করতে হবে, কর্তব্য পালন করতে হবে। ওকে, এখন আমরা যদি দেখি অধিকার ও কর্তব্য মুদ্রার এপিটোপিট, এখানে অধিকার কর্তব্যর সম্পর্কটা দেখাবা। ডেফিনেটলি মুদ্রার এপিটোপিট হবে, কেননা তোমাকে যখন অধিকার দিবে তখনই তুমি কর্তব্য পালন করবা, একে অপরের পরিপূরক, কেননা একটা ছাড়া আরেকটা হবে না। তোমাকে যদি কেউ অধিকার না দেয় তুমি তখন কর্তব্য পালন করবা না, ডেফিনেটলি করবা না। একজনের অধিকার অন্যজনের কর্তব্য, কারো কাছে কোনো জিনিসটা অধিকার হইতে পারে, কারো কাছে কর্তব্য হইতে পারে, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। সো অধিকার আর কর্তব্যের সামঞ্জস্যতা এই কয়েকটা পয়েন্ট থেকে জাস্ট একটু দেখে নিবা। এরপর আমরা যদি দেখি মানবাধিকারের ধারণা। সো মানবাধিকার অত্যন্ত প্রাচীন একটা ধারণা। মানবাধিকার জিনিসটা কি? মানবাধিকার খুবই সিম্পল একটা জিনিস, খুবই ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য যে অধিকারটা, সেই জিনিসটাই হচ্ছে মানবাধিকার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা অধিকার থাকবে, সর্বজনীন অধিকার, ওই জিনিসটাই হচ্ছে মানবাধিকার। সো মানবাধিকার ঘোষণাটা আসলে তোমার কি করে, জাতিসংঘ হচ্ছে যে প্রণয়ন করে কত সালে, 1948 সালের 10 ডিসেম্বর। সো এই তারিখটা একটু মনে রাখবা, 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত ও স্বীকৃত হয়। তাহলে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কবে গৃহীত ও স্বীকৃত হয়? মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রটা গৃহীত এবং স্বীকৃত হয় হচ্ছে 1948 সালের 10 ডিসেম্বর। সো গুচ্ছের পরীক্ষার সময় আমি একটা বলতেছিলাম যে আমার মনে হইতেছিল যে এই কোশ্চেনটা আসতে পারে, পরে স্টুডেন্টদেরকে বলছিলাম, দেখা গেল গুচ্ছে এই প্রশ্নটাই দিয়ে দিবে, তখন যায় দেখা গেছে ওই প্রশ্নটাই দিয়ে দিছে, ও অ্যান্ড ওরা হচ্ছে আনসার করছে, আমার যারা হচ্ছে স্টুডেন্ট আছে। আমারও মনে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষায় এই জায়গা থেকে যদি একটা কোশ্চেন পিক করে তাহলে হচ্ছে এই কোশ্চেনটা করতে পারে যে সর্বজনীন মানবাধিকার ঘোষণাটা কবে গৃহীত হয়। সো তারিখটা একটু মনে রাখো, 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ঘোষিত এবং গৃহীত হয়। এই জিনিসটা একটু দেখে রাখো, এই জায়গা থেকে হচ্ছে যে তোমার এই তারিখটা একটু মনে রাখবা। এখন মানবাধিকারের ধারণা বিশ্লেষণ করলে কতগুলো বৈশিষ্ট্য ফুটে ওঠে। সো মানবাধিকারের ডেফিনেটলি কিছু হচ্ছে যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো একটু আমরা যদি দেখে নেই। মানবাধিকার মানুষের জন্মগত প্রাকৃতিক ধর্মমন্ত্র। ওকে, মানবাধিকার এমন একটা অধিকার যেটা আসলে জন্মগতভাবেই মানুষের প্রয়োজন এবং সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অপরিহার্য একটা অধিকার। সো মানে মানবাধিকার ছাড়া আসলে তুমি বেঁচে থাকতে পারবে না, তোমার সাথে ইনজাস্টিস হবে। সবার জন্য যে অধিকারটা দরকার এটাই হচ্ছে মানবাধিকার। এখানে আসলে তুমি হচ্ছে এখানে হোয়াইট ডমিনেশন থাকবে না, এখানে কোনো ব্ল্যাক ডমিনেশন থাকবে না, এখানে কোনো কিছু দ্বারাই তোমাকে হচ্ছে যে ট্রিট করা হবে না, তোমাকে ট্রিট করা হবে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, এবং সবাই ইকুয়াল এই জায়গায়। এখানে ইউএসের একটা নাগরিক যেমন বাংলাদেশের একটা নাগরিক ঠিক অনুরূপ, অপরদিকে উগান্ডার একটা নাগরিকও ঠিক একই ভ্যালু ক্যারি করবে। এখানে আসলে কোনো ডমিনেশন থাকবে না। এখানে একটা শ্বেতাঙ্গ যেমন তোমার হচ্ছে প্রায়োরিটি পাবে, একটা কৃষ্ণাঙ্গ অনুরূপ প্রায়োরিটি পাবে। এখানে ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না। অপরদিকে যদি আমরা দেখি মানবাধিকার সর্বজনীন, হ্যাঁ, যেটা বারবার বলে আসতেছি, মানবাধিকার এমন একটা ধারণা বা মানবাধিকার এমন একটা হচ্ছে যে তোমার ইডিওলজি যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য এবং সবাইকে মানতে হবে এই জিনিসটা। এরপর যদি হচ্ছে আমরা দেখি মানবাধিকার অলঙ্ঘনীয়, কেননা মানবাধিকার তুমি লঙ্ঘন করতে পারবা না। মানবাধিকার সংস্কারের দায়িত্ব সমাজ এবং রাষ্ট্রের উপর। এক্স্যাক্টলি, কেননা সমাজ এবং রাষ্ট্রই হচ্ছে কি করবে, তোমার হচ্ছে মানবাধিকার কোনগুলো এই স্ট্যান্ডার্ডটা সেট করবে। মানবাধিকার কোনগুলো এই স্ট্যান্ডার্ডটা কে সেট করবে? সমাজ এবং রাষ্ট্রই সেট করবে।
কেননা একটা সোসাইটির জন্য তোমার হচ্ছে যে সোসাইটি ভ্যারি করতে পারে এই অধিকারগুলো, বাট মানবাধিকার সেট করার সময় আসলে সবাই মিলেই সেট করছিল, এবং তোমার আসলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এই জিনিসটা নিশ্চিত করবে কিন্তু একটা সমাজ, একটা রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্রই কিন্তু মানবাধিকার আসলে লঙ্ঘন হচ্ছে কিনা এই জিনিসটা নিশ্চিত করবে। এরপর যদি আমরা দেখি ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক অধিকার সমূহ। সো এখন মানবাধিকারের ধারা রয়েছে। মানবাধিকারের কয়টা ধারা রয়েছে? মানবাধিকারের 30টা ধারা রয়েছে। জাতিসংঘ কর্তৃক যে মানবাধিকার আছে এটা হচ্ছে কত সালে গৃহীত হয়েছে আমরা সবাই জানি, সাধারণ পরিষদ কর্তৃক 1948 সালের 10 ডিসেম্বর। এখানে হচ্ছে যে 30টা ধারা রয়েছে। মানবাধিকারের কয়টা ধারা রয়েছে? 30টা ধারা রয়েছে। এর মধ্যে হচ্ছে 3 থেকে 30 নম্বর ধারা পর্যন্ত ডিরেক্টলি মানবাধিকার নিয়ে কথা বলা হয়েছে। এখানে 3 থেকে 30 পর্যন্ত যে ধারা আছে এখানে ডিরেক্টলি মানবাধিকার নিয়ে কথা বলা হয়েছে। এখন তোমাদের কোশ্চেন বা স্টুডেন্টদের কনসার্ন থাকে, ভাইয়া এই 30টা ধারা কি আমি মুখস্থ করব? টু বি ভেরি অনেস্ট, আমারও মুখস্থ নাই। এখন আমি যদিও তোমাদেরকে পড়াই বারবার, একটু কঠিন। বাট আমাকে যদি এমসিকিউ দেওয়া হয় যে ধরো আমাকে বললো যে এই জায়গা থেকে যে জাতি, ধর্ম, বর্ণ, এটা না, যেমন বললো জাতীয় সামাজিক উৎপত্তি বা অন্যান্য মর্যাদা কত নং অনুচ্ছেদে বলা রয়েছে, তখন আমি অপশন দেখে বলে দিতে পারবো এটা হচ্ছে 2 নং ধারায় বলা আছে। সো এটার জন্য তোমাকে কি করতে হবে? সবগুলা ধারা মুখস্থ করার দরকার নাই। সর্বজনীন মানবাধিকার যে সনদটা আছে এটার যে হচ্ছে 30টা ধারা আছে, এই 30টা ধারা জাস্ট খাতায় লিখবা। তোমাদের হোমওয়ার্ক থাকলো এই যে তোমার হচ্ছে যে সর্বজনীন যে মানবাধিকার সনদটা রয়েছে, এই সর্বজনীন মানবাধিকার সনদের যে 30টা ধারা, এই 30টা ধারা তোমরা লিখবা। এটা জাস্ট তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা যদি তোমরা হচ্ছে যে খাতায় একবার লিখো, দেখবা এই জায়গা থেকে তোমার হচ্ছে যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তোমরা হচ্ছে অনেকেই কমেন্ট করতেছো যে পিডিএফ কিভাবে পাবে। দেখো এই ক্লাসের লিঙ্কে হচ্ছে এই ক্লাসটা যেখানে করতেছো এখানে ক্যাপশনে দেয়া আছে একটা লিঙ্ক। ওই লিঙ্কে তোমার ইনফরমেশন যদি তুমি হচ্ছে ফিল আপ করো তাহলে কিন্তু তুমি পিডিএফ পেয়ে যাবে। তুমি হচ্ছে এই ক্লাসে যে হচ্ছে একটা লিঙ্ক আছে ওইখানে তোমার ইনফরমেশনগুলো ফিল আপ করো, তাহলেই তুমি হচ্ছে পিডিএফ পেয়ে যাবে। ইনফরমেশনগুলো ফিল আপ করলেই তুমি আসলে পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, পিডিএফ পাওয়া যাবে এবং তোমাদের সবাইকেই কিন্তু হচ্ছে যে পিডিএফ দেওয়া হয়। সবাইকেই পিডিএফ দেওয়া হবে। কি বলো, আমার 2টা ক্লাসের পিডিএফই তো দিয়ে দেওয়া হয়েছে। 2টা ক্লাসের পিডিএফই দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে যে এই যে ধারা কয়েকটা আছে এই ধারা কয়েকটা একটু জাস্ট হচ্ছে নোট ডাউন করবা। আচ্ছা, আর অর্থসামাজিক এবং সাংস্কৃতিক অধিকার সমূহ এই কয়েকটা একটু আলাদাভাবে ভালোভাবে দেখে রাখবা। এই কয়েকটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা তাহলে বলো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো ডাউট আছে কিনা তোমাদের একটু বলো এই পর্যন্ত। হ্যাঁ, 2টা ক্লাস হয়েছে, যে ক্লাসগুলো হচ্ছে আমাদের পেজে আছে। অ্যান্ড তোমরা এক কাজ করতে পারো, ক্লাসগুলো তোমাদের প্রোফাইলে শেয়ার করতে পারো। কেননা দেখো আমাদের আই এডুকেশন থেকে কিন্তু অনেক ক্লাস যাচ্ছে। সো তুমি যদি 2 দিন বা 3 দিন পরে এই ক্লাসটা খুঁজতে যাও তখন তুমি ক্লাসটা আসলে খুঁজে পাবে না। সো তোমার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো, সো দ্যাট পরবর্তীতে তোমার যখন দরকার পড়বে তখন তুমি হচ্ছে ক্লাসটা করে নিতে পারবা, তোমার যদি ক্লাস করার দরকার পড়ে। 2টা ক্লাস হয়েছে, তুমি আসলে একটু স্ক্রল করলেই পাবা, আমাদের পেজে খুঁজলেই পেয়ে যাবা। এরপর দেখো মৌলিক অধিকার ধারা বোঝানোর কিছু নাই, ধারাগুলো জাস্ট হচ্ছে এখানে বোঝার কিছু নাই, ধারাগুলো জাস্ট হচ্ছে পড়বা। তোমাকে এই জায়গা থেকে কোশ্চেন করতে পারে যে 28 নং ধারায় যেমন হচ্ছে সকলের জন্য সামাজিক ও আন্তর্জাতিক শৃঙ্খলার অধিকার থাকবে, তাহলে সকলের জন্য সামাজিক ও আন্তর্জাতিক শৃঙ্খলার অধিকারের কথা কত নং ধারায় বলা হয়েছে? তখন হচ্ছে যে তুমি হচ্ছে আনসার করে দিবা যে 28 নং ধারায় বলা হয়েছে। স্ক্রিনশট দিতে হবে না আসমা, তুমি পিডিএফই পেয়ে যাবা। স্ক্রিনশট দিয়ে তো রেজুলেশন থাকবে না,
তুমি হচ্ছে পিডিএফ পেয়ে যাবা, সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই। তোমাদের দেখো এইচএসসির একটা গ্রুপ আছে, ওইখানে একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, ওই ড্রাইভ লিঙ্কে তোমার হচ্ছে যে সব পিডিএফ আপলোড হয়ে যায়। শুধুমাত্র আমার ক্লাসের পিডিএফ না, প্রত্যেকটা ক্লাসেরই তোমার হচ্ছে যে পিডিএফ পেয়ে যাবা। ধারা হচ্ছে যে হোমওয়ার্ক করতে বলছি, খাতায় তুমি একবার লিখবা আর দুই একবার পড়বা, দেখবা হচ্ছে এখান থেকে তোমার সব কিছু হয়ে গেছে। এই জায়গা থেকে আসলে তোমার হচ্ছে যে কিছু আটকাবে না। ওকে, এরপর যদি আমরা দেখি মৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক। সো মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা এই জিনিসটা হচ্ছে যে তোমাকে বলতে পারে। আমি তোমাদের মানে হচ্ছে যে পৌরনীতি সম্পূর্ণ প্রস্তুতি শেষ করে দিব, কয়টা ক্লাসের লাগে এটা তোমরা আমার সাথে ক্লাস করতে থাকো, তাহলেই হচ্ছে পেয়ে যাবা। ওকে, এখন যদি আমরা দেখি মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে কি আসলে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ডেফিনেটলি হচ্ছে যে মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা তোমাকে হচ্ছে নিরূপণ করতে দিতে পারে। যেমন দেখো, রাষ্ট্রের নাগরিক হিসেবে জীবনের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য মৌলিক অধিকার একান্ত অপরিহার্য। মৌলিক অধিকার দেশের সংবিধান কর্তৃক স্বীকৃত এবং বলবৎ হয়। তাহলে মৌলিক অধিকারটা কোথা থেকে স্বীকৃত হয়? দেশের সংবিধান কর্তৃক। এই অধিকার আইনের মতোই অলঙ্ঘনীয়। মৌলিক অধিকার আমরা লঙ্ঘন করতে পারি না। মৌলিক অধিকার মানুষের মৌলিক চাহিদা বা জীবনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাহলে মৌলিক অধিকার কিসের সাথে সম্পৃক্ত? মানুষের মৌলিক চাহিদা বা প্রয়োজনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হতে পারে। সুতরাং নাগরিক জীবনের বিকাশ এবং ব্যক্তির জন্য সেসব অপরিহার্য শর্তাবলী যা দেশের সংবিধান হতে প্রাপ্ত সকলের মেনে চলা বাধ্যতামূলক, তাই মৌলিক অধিকার। অপরদিকে জাতিসংঘ কর্তৃক মানব জাতির জন্য ঘোষিত স্বীকৃত অধিকার সমূহ হলো মানবাধিকার। তাহলে দেখো, মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে কিন্তু অনেকটাই হচ্ছে সামঞ্জস্য রয়েছে। সো মৌলিক অধিকার এবং মানবাধিকারের সম্পর্কটা জাস্ট এই টেক্সটটুকু পড়লে পরেই তুমি দেখাই দিতে পারবা। তোমাকে এই জায়গা থেকে বলতে পারে মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, বা সম্পর্ক থাকলে সেটা হচ্ছে যে তুমি বলো। আচ্ছা, তোমাদের সবার কনসার্নের একটা জায়গা যে ভাইয়া পিডিএফ কোথায় পাবো? তোমাদের পিডিএফের জন্য হচ্ছে যে আমাদের আই এডুকেশনের থেকে একটা গ্রুপ আছে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখো, এইচএসসি ফাইনাল সাজেশন গ্রুপ, এইচএসসি ফাইনাল সাজেশন গ্রুপ নামে একটা গ্রুপ আছে আই এডুকেশন থেকে। আচ্ছা, এটা হয়তো ব্লার হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে দেখা যাচ্ছে না, হোয়াটএভার। এইচএসসি ফাইনাল সাজেশন গ্রুপ নামে একটা গ্রুপ আছে আই এডুকেশন থেকে। সো ওই গ্রুপটাতে হচ্ছে তোমরা জয়েন করো। ওই গ্রুপে দেখো তোমাদের হচ্ছে যে পিডিএফ এর ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে। এইচএসসি ফাইনাল সাজেশন গ্রুপে যাবা, যাওয়ার পরে হচ্ছে যে তুমি হচ্ছে এখানে দেখো তোমাদের ইউসুফ আহমেদ, ইউসুফ ভাই হচ্ছে পিন পোস্টে 3 নাম্বার পোস্টটাতে পিডিএফ এর হচ্ছে একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছে। এই ড্রাইভ লিঙ্কে সবগুলা পিডিএফ পেয়ে যাবা। সো তোমাদের জন্য আবার বলতেছি, দেখো এইচএসসি 2024 ফাইনাল সাজেশন অ্যান্ড ক্লাস, এইচএসসি 2024 ফাইনাল সাজেশন অ্যান্ড ক্লাস নামে একটা গ্রুপ আছে আমাদের আই এডুকেশনের। সেই গ্রুপটাতে জয়েন করলে তুমি হচ্ছে যে এই যে ফিচার্টে দেখবা, ফিচার্টে হচ্ছে 6টা পোস্ট হচ্ছে ফিচার্ট করা আছে। এখানে হচ্ছে যে সকল বিষয়ের সাজেশন এবং পিডিএফ পাবা হচ্ছে একটা লিঙ্কে। এই যে দেখো, এই লিঙ্কে গেলেই তুমি কিন্তু সবগুলা ক্লাসে পিডিএফ পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু কন্টিনিউয়াস বেসিসে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপলোড হয়ে যায়। বুঝতে পারছো তোমরা সবাই? সো তুমি জাস্ট হচ্ছে তোমার ইনফরমেশনটা হচ্ছে যে ফিল আপ করে দাও, যে তোমার যে লিঙ্কটা আছে ক্লাসের, দেন ওই গ্রুপে গেলে তুমি তোমার সকল ইনফো পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, অনেকে হচ্ছে গ্রুপ লিঙ্কটা দিতে বলতেছো, আমি দিচ্ছি। দেখো তোমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দিছি, এই গ্রুপে হচ্ছে যে জয়েন করো, এই গ্রুপে আসলে তোমরা পেয়ে যাবা। একটা গ্রুপ লিঙ্ক দেওয়া হয়েছে কমেন্ট বক্সে, দেখো।
আফিয়া হুমায়রা বলেছে ভাইয়া আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না কেন? ভার্সিটিতে উঠো, দেন ইনশাল্লাহ আমরা হচ্ছে কানেক্টেড হব। অনেক স্টুডেন্ট তো, তোমার মতো অনেক স্টুডেন্ট আছে, আমার সব স্টুডেন্টের জন্য একটাই স্ট্যান্ডার্ড যে ভার্সিটিতে ওঠার পর আমরা হচ্ছে ফেসবুকে কানেক্টেড হব। ওকে, ঠিক আছে। তাহলে আই গেস তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন নাই, এবং এই অধ্যায়ের যত ডাউট ছিল সব কিছু হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এই ক্লাস নোটটা দেখলে পরে পঞ্চম অধ্যায় থেকে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তোমাদের। দেন তোমাদের পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ফার্স্ট পেপারটা শেষ করে দিব। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ফার্স্ট পেপারের যে বাকি টপিকগুলো আছে ওইগুলো শেষ করে দিব ইনশাল্লাহ, সো দ্যাট তোমাদের ফার্স্ট পেপার নিয়ে যাতে হচ্ছে আর প্যারা খাওয়া না লাগে। দেন তারপরের ক্লাস থেকে হচ্ছে আমরা সেকেন্ড পেপার শুরু করব। সো পরিণীতি নিয়ে আসলে টেনশন করার কিছু নাই, আমি চেষ্টা করব আমার এন্ড থেকে আমার যতটুকু পারি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, অ্যান্ড দিন শেষে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত হবে ইনশাল্লাহ। সো হোমওয়ার্কটা সবাই করে দিবা, হোমওয়ার্কটা করে আমাদের আই এডুকেশনের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমাকে ট্যাগ করে পোস্ট করে দিবা, ঠিক আছে? তোমাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। আমি যেটা বলছি ধারা বোঝা, আমি বলেছি যে ধারাগুলা তুমি খাতায় লিখো, ধারাগুলা বোঝানোর কিছু নাই, ধারাগুলা লিখো, খাতায় লিখার পরে বুঝে যাবা। খাতায় লিখো, খাতায় লিখার পরে দেখবা ধারাগুলা এমনিতেই পারতেছো। এখানে দেখো, যদি আমরা দেখি ধারাগুলা, এখানে কিন্তু দেখো বোঝার মতো কিছু নাই, এখানে বোঝার মতো করে কিন্তু তোমার হচ্ছে যে কোশ্চেন করবে না, এখান থেকে তোমাকে জাস্ট হচ্ছে তোমাকে বলতে পারে দেখো প্রত্যেকেই নিরপেক্ষ ন্যায় বিচার পাওয়ার অধিকারী। দেখো এই ধারাটা কি তুমি বোঝো না? নিরপেক্ষতাটা কি, ন্যায় বিচারটা কি, এটা কি তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে? তুমি তো ছোট না, এই জিনিসগুলো তুমি আমার থেকেও ভালো বোঝো। সো নিরপেক্ষতা আর ন্যায় বিচার, সবাই জাস্টিস পাবে, কারোর সাথে হচ্ছে যে ইনজাস্টিস হবে না, এবং এটা হচ্ছে যে কারোর প্রতি বায়াসনেস থাকবে না, আনবায়াস থেকে হচ্ছে যে এই রায়টা দিবে। এরপর তোমাকে বলতে পারে বিনা কারণে কাউকে গ্রেপ্তার, আটক বা নির্বাসিত করা যাবে না। এটা কি বোঝাই দেওয়ার কিছু আছে? গ্রেপ্তার করা কি, কিভাবে গ্রেপ্তার করে, এটা কি বলে দিতে হবে তোমাকে? সো ধারাগুলা জাস্ট একবার লিখো, এখান থেকে কোনো এমসিকিউ আসলে তোমাকে বলতে পারে যে এটা আসলে কোন ধারার, সো দ্যাট তুমি হচ্ছে যাতে আনসার করতে পারো। সপ্তম অধ্যায়টা পড়াই দিয়ে একটু ভালো করে, ঠিক আছে? ঠিক আছে, সবগুলো অধ্যায়ই ভালোভাবে পড়াই দিব ইনশাল্লাহ। ক্লাস অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের আই এডুকেশনের যে পেজ আছে, আই এডুকেশনের পেজে পেয়ে যাবা। সো আই এডুকেশনের পেজ থেকেই হচ্ছে ক্লাস অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবা। পেজে স্ক্রল করতে থাকো, পেয়ে যাবা ইনশাল্লাহ। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই করবা। হোমওয়ার্ক কিন্তু মিস দেওয়া যাবে না, ডেফিনেটলি হোমওয়ার্কটা সবাই করে টাইমলি সাবমিট করে দিবা। অ্যান্ড সিভিক্স নিয়ে আবারও বলতেছি, টেনশন করার কিছু নাই, শেষ পর্যন্ত সিভিক্সে ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।